তো আজকের প্রথম কোশ্চেন, এ এবং বি এর আয়ের অনুপাত 3:7 এবং তাদের ব্যয়ের অনুপাত 2:5। যদি তাদের প্রত্যেকে প্রতি মাসে ৫,৫০০ টাকা সঞ্চয় করে, তাহলে বি এর আয় কত হবে? তো দেখো, এ ইস টু বি আয়ের অনুপাত কত? এটা দেওয়া আছে 3:7। ব্যয়ের অনুপাত কত? এটা আয়ের অনুপাত, আয়। আর ব্যয়ের অনুপাত কত দেওয়া আছে? 2:5। 2:5। তো এক্ষেত্রে আমাদের অঙ্কটা আমরা খুব তাড়াতাড়ি করব। তো কিভাবে করব? তো এক্স ধরে করলে অঙ্কটা অনেক লেন্দি হয়। তো আমরা একটু অন্যভাবে করব। তো এক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেব যে ৩ আর ২ এদের মধ্যে গ্যাপ কত? এদের এর আয়, বি এর ব্যয়, এদের মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। আবার সিমিলারলি বি আর হচ্ছে বি এর আয় এবং বি এর ব্যয়, এদের মধ্যে গ্যাপ কত? ২ গ্যাপ। তো এটা আলাদা আছে। তো এবার অ্যাকচুয়ালি কি, আয় থেকে ব্যয় বাদ দিলে ৩ টাকা আয় হলে ২ টাকা যদি ব্যয় করে, ১ টাকা সঞ্চয়, ৭ টাকা আয়, ৫ টাকা ব্যয়, তাহলে ২ টাকা সঞ্চয়। তো এক্ষেত্রে কোশ্চেনে বলে দেওয়া আছে প্রতি মাসে তারা হচ্ছে কি করে, ৫,৫০০ টাকা সঞ্চয় করে। তো সঞ্চয়ের পরিমাণটা সেম, কিন্তু অনুপাত থেকে আমরা কি দেখতে পাচ্ছি? সঞ্চয়ের পরিমাণ দুটো আলাদা। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এই দুটো আমাদের সমান করতে হবে। তো সমান করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো, এই দুটো অনুপাতের পদের পার্থক্য কত? ৩ আর ৭ এর পার্থক্য কত? ৪। আর ২ আর ৫ এর পার্থক্য কত? ২, ৩। তো এক্ষেত্রে আমরা করব কি, এই পার্থক্য দিয়ে নিচে গুণ করব। অর্থাৎ এটাকে আমরা গুণ করব কত দিয়ে? ৪ দিয়ে গুণ করব। আর এই ৩ দিয়ে এটাকে গুণ করব। তাহলে ৩ দিয়ে গুণ। তাহলে এক্ষেত্রে দাঁড়াবে কত এটা? তাহলে 9:21। ৪ দিয়ে গুণ করলে 8:20। এবার খেয়াল করো যে এখানে ৯ টাকা আয়, ৮ টাকা ব্যয়, ১ টাকা সঞ্চয়। এক্ষেত্রে ১ টাকা সঞ্চয়। আবার ২১ টাকা আয়, ব্যয় ২০ টাকা। এক্ষেত্রে সঞ্চয় কত? এক্ষেত্রে সঞ্চয় ১ টাকা। তো এবার পরিমাণটা সমান হয়েছে। তাহলে আমরা কোশ্চেন অনুযায়ী কি বলতে পারবো? ১ ইউনিট, 1 ইউনিটের মান এখানে কোশ্চেনে কত দেওয়া আছে? ১ ইউনিট সঞ্চয় করছে। ১ ইউনিটের মান দেওয়া আছে ৫,৫০০ টাকা। তো এবার আমাদের হচ্ছে বি এর আয় কত? তো বি এর বর্তমান আয় কত? বি এর বর্তমান আয় ২১ ইউনিট। তাহলে ২১ ইউনিটের মান বার করব। তাহলে ২১ ইউনিটের মান কত হবে? ২১ ইউনিটের মান, ১ এর মান যদি এত হয়, ২১ এর মান গুণ হয়ে যাবে। তাহলে ৫,৫০০ গুণ ২১। এটা গুণ করতে হবে। গুণ করলে কত হবে? ৫, ২১। আচ্ছা, পেছনে দুটো দিলে হবে আগে। ৫, ২১, ১০৫। ১০৫ এ ৫, হাতে ১০। ৫, ২১, ১০৫। ১০৫ আর হাতে ১০, ১১৫। তাহলে 115। তাহলে কত হলো? বি এর, এটা হচ্ছে কার আয়? বি এর আয়। তাহলে বি এর আয় হলো কত? বি এর আয় হলো ১,১৫,৫০০ টাকা। তো সঠিক আনসার এখানে হলো আমাদের অপশন নাম্বার ডি। তাহলে রাইট আনসার অপশন ডি। তো অঙ্কটা আমি ধীরে ধীরে ডিটেলস বলে দিলাম, যাতে তোমরা নিয়মটা রপ্ত করতে পারো। নিয়মটা একবার রপ্ত হয়ে গেলে তোমরা হচ্ছে নিমেষের মধ্যে করতে পারবে। এত কিছু লেখার প্রয়োজনই হবে না, মনে মনে হিসাব করেও করা যায়। ৫-৭ সেকেন্ডের মধ্যে হবে। তো এরকম অঙ্ক তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক হিসেবে রাখছি। কোশ্চেনটা আমি পড়ছি। টিনা ও সিনার আয়ের অনুপাত 2:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:4-5। যদি তারা প্রত্যেকে ১,০০০ টাকা সঞ্চয় করে, তাহলে টিনার আয় কত? ঠিক এই অঙ্কটার মতোই। তো এর উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা এবং তোমাদের মতামত কমেন্ট সেকশনে লিখবা। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে, একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এরকম প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান সহজ পদ্ধতিতে শেখার জন্য। একটি ব্যাগে ৪২০ টাকার মূল্যের ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার মুদ্রা রয়েছে। ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার মুদ্রার সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? 8:1:5। তাহলে কত দেওয়া আছে? 8:1:5। তাহলে এবার ব্যাগে কয়টি ৫ টাকার মুদ্রা আছে? তো এক্ষেত্রে আমরা কিভাবে করব? তো মোট টাকার পরিমাণ এখানে বলে দেওয়া আছে ৪২০ টাকা। ৪২০ টাকা। তাহলে কয়েনগুলো থেকে
কয়েনগুলোর মোট ভ্যালু কত? 420 টাকা। এবার তাদের সংখ্যার অনুপাত 8:1:5। তাহলে এটা হচ্ছে কি 1 টাকার মুদ্রার সংখ্যা। তাহলে আমরা এক্ষেত্রে 8x ধরে নেব। 2 টাকার মুদ্রার সংখ্যা ধরে নেব কত? x দিয়ে গুণ করলে x। আর 5 টাকার মুদ্রার সংখ্যা ধরে নেব 5x। এবার 1 টাকার মুদ্রার থেকে আমরা মোট কত টাকা পাবো? এটাকে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করলে কত হবে? এটাই হবে। তাহলে 8x টাকা পাবো। যতগুলো 1 টাকার কয়েন তত টাকা হবে। এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এটাকে আমাদের হচ্ছে দেখো যতগুলো 2 টাকার কয়েন তাকে তার ডবল 2 টাকা হবে, মানে টাকার পরিমাণ হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 টাকার কয়েন থেকে মোট কত টাকা পাবো? 2x টাকা পাবো। তারপরে 5 টাকার কয়েন রয়েছে 5x। তাহলে এক্ষেত্রে এখান থেকে মোট কত টাকা পাবো? তাহলে এক্ষেত্রে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে? 25x। এবার মোট টাকার পরিমাণ কত? মোট টাকার পরিমাণ এত। তাহলে এগুলো যোগ করলে আমরা কত পাবো? এগুলো যোগ করলে আমরা এই 420 টাকা পাবো। 420 টাকা পাবো। এবার এটা আমাদের হচ্ছে সলভ করতে হবে। তাহলে কত হচ্ছে এখানে? 25 আর এদিকে 10, 35x। তাহলে 35x ইকুয়াল টু কত? 420। এবার এটা ভুল হয়ে গেছে। 35x ইকুয়াল টু 420। তো এবার আমরা 7 দিয়ে কাটাকাটি করবো। 7 দিয়ে কাটলে এটা 5, 7 দিয়ে কাটলে এটা 6 7 42, 5 দিয়ে কাটলে 12। তাহলে x এর মান কত হলো? এখান থেকে x ইকুয়াল টু পেলাম 12। এবার কোশ্চেনে বলা আছে 5 টাকার মুদ্রা কটি রয়েছে? তো 5 টাকার মুদ্রা আমরা কত ধরে নিয়েছিলাম? 5 টাকার মুদ্রা ধরে নিয়েছিলাম 5x। তো 5 টাকার মুদ্রা কত হবে? তাহলে এখানে 5 গুণ হচ্ছে 12, তাহলে 60। তো 5 টাকার মুদ্রা রয়েছে 60টি। তো অপশন হচ্ছে আমাদের সঠিক অপশনটা ডি। তো আশা করি অঙ্কটি তোমাদের বোঝাতে পারলাম। আমি ইন ডিটেলস বলে দিলাম, কারণ যাতে তোমরা এই টাইপের অঙ্ক যেভাবেই আসুক তোমরা সহজে করতে পারো। নিয়মটি রপ্ত করতে পারলে খুব তাড়াতাড়ি করা যাবে। তো এরকমই একটা অঙ্ক তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসাবে রাখছি। আমি কোশ্চেনটা পড়ছি। তো একটি বাক্সে 6:5 অনুপাতে 25 পয়সা এবং 10 পয়সা রয়েছে, যার মূল্য কত? 226 টাকা। তো 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 6:5 এটা কিন্তু সংখ্যার অনুপাত, আর মোট মূল্য দেওয়া আছে 226। সেক্ষেত্রে 10 পয়সার মুদ্রা কটি রয়েছে বের করতে হবে। তো এইটা তোমরা হোমওয়ার্ক হিসাবে কমেন্ট সেকশনে উত্তরটা লিখে জানাবা। তো সরল সুদ রিলেটেড কিছু টাকার 2 বছরের বার্ষিক 12% হারে সরল সুদ একই টাকার 3 বছরে বার্ষিক 10% হারে প্রাপ্ত সুদের থেকে 60 টাকা কম হলে টাকার পরিমাণ কত? অর্থাৎ এখানে আসল বের করতে বলেছে, যেটি এসএসসি জিডি 2021-এ এসেছিল। তো এটা নর্মাল নিয়মে করলে অনেক লেন্দি হয়ে যাবে, তো আমরা বিশেষভাবে করব। তো দেখো 2 বছরে সরল সুদের ক্ষেত্রে কি হয়? 12% যদি সুদের হার হয়, তাহলে 1 বছরে 12% সুদ দেয়, তাহলে 2 বছরের সুদ মোট কত দিবে? তাহলে 2 বছরের সুদ দিবে, 2 বছরের মোট কত সুদ দিবে? 2 বছরের মোট সুদ দিবে 2 গুণ কত? 12। তাহলে মোট হচ্ছে 24% সুদ দিবে। 2 বছরে মোট 24% সুদ দিবে। এবার 3 বছরের বলা আছে কি 3 বছরে কত সুদ দেবে? 3 বছরে সুদ দেবে 10% হারে। তাহলে মোট কত হবে সুদ? 30% সুদ হবে। তাহলে এটা হচ্ছে 10, তাহলে তোমার হচ্ছে 30% সুদ হবে। তাহলে 3 বছরে মোট সুদ দিচ্ছে কত? 30%, আর 2 বছরে সুদ দিচ্ছে মোট 24%। এবার কোশ্চেনে বলা আছে তো 60 টাকা কম হয়, অর্থাৎ 2 বছরে যে সুদ পাওয়া যাবে 24%, আর 3 বছরে সুদ পাচ্ছি 30%। তো এক্ষেত্রে এই একই আসলের ক্ষেত্রে
2 বছর আর 3 বছরের সুদের পার্থক্য কত, অর্থাৎ 2 বছরের সুদটা 3 বছরের সুদের থেকে 60 টাকা কম। তো এক্ষেত্রে আমরা করব কি, এই দুটো সুদের পার্থক্য, এই দুটো সুদের হারের পার্থক্য আমরা বের করে নেব। তাহলে কত হচ্ছে, 30 থেকে 24 বাদ দিলে 6%। তাহলে 6% সুদ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এই 3 বছরে কি বেশি পাচ্ছে। তো এই 6%টাকে আমরা কিসের মতো মনে করব, এটাকে সুদের হারের মতো ধরে নেব। ধরে নিয়ে করলে আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। এবার আমাদের সেই পরিচিত সূত্র I ইকুয়াল টু PRT বাই হচ্ছে 100 এটা। তো এক্ষেত্রে এই যে 60 টাকা কম বলা আছে, এই 60 টাকাটাই হচ্ছে আমাদের সুদ হবে। অর্থাৎ 60 টাকার সুদ কেন হচ্ছে, কারণ 24% প্রথম 2 বছরে পেলাম আর 3 বছরে হচ্ছে 38% পেলাম। তো এক্ষেত্রে 6% সুদের হার হচ্ছে। আর এই যে 60 টাকা কম, অর্থাৎ এই 6%-এর জন্য এই ডিফারেন্সটা আসছে। 6% দ্বিতীয় ক্ষেত্রে বেশি সুদ পাচ্ছে, তার মানে এই 6% সুদের হারের জন্য 60 টাকা আমাদের সুদটা হবে। এবার হচ্ছে পি এর মান আমরা জানি না, পি থাকলো, পি থাকলো। এবার আর কত, আর এর মান 6 আর টি এখানে কোশ্চেনে বলে দেওয়া ছিল 1 বছর বার্ষিক, আর নিচে হচ্ছে 100। তো 6 তে আমরা হচ্ছে 60 কে কাটলে কত হবে, 10। এবার হচ্ছে কোনাকুনি গুণ করলে পি ইকুয়াল টু কত হবে, পি ইকুয়াল টু হয়ে যাবে তাহলে 1000 হচ্ছে 1000 টাকা তাহলে আসল। তো আসলের পরিমাণ তো এক্ষেত্রে হলো কত, 1000 টাকা। তাহলে এক্ষেত্রে সঠিক আনসারটা হলো অপশন ডি। যদি সরল সুদ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা বিভিন্ন পরীক্ষায় বারে বারে আসতে দেখা গেছে, তো আমরা কিভাবে করব চলো শুরু করি। তো কোনো আসল একই সরল সুদের হারে 4 বছরের সুদে আসলে 12,900 টাকা এবং 5 বছরে 14,250 টাকা হয়, সুদের হার কত। তো 5 বছরে এক্ষেত্রে দেখো 5 বছরে 14,250 টাকা হয়। তো এই ক্ষেত্রে আমাদের কোশ্চেন থেকে বুঝতে হবে, ভাষা থেকে, যে 5 বছরে 14,250 টাকা হয়, অর্থাৎ সুদ আর আসল মিলে কিন্তু এই টাকাটা হবে। তো 5 বছরের আমি এরকম ভাবে করছি, দেখো 5 বছরের ইন্টারেস্ট আর এক্ষেত্রে আসল, 5 বছরের ইন্টারেস্ট আর আসল কত দেওয়া আছে, 14,250। এবার আর কি বলা আছে, 4 বছরের ইন্টারেস্ট প্লাস আসল দেওয়া আছে 12,900। তো এটাকে আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত হবে, এটা আমাদের 5 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বাদ গেলে 1 বছরের সুদ। তো 1 বছরের সুদ কত পাচ্ছি, 1 বছরের আর এটা তো পি কাটা যাবে, তাহলে এটা বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে এটা 50, 9, এটা 3 হাতে 1, 1300 টাকা। তো 1 বছরের সুদ কত পাচ্ছি, 1 বছরের সুদ 1 বছরের সুদ আমরা পেলাম 1300 টাকা। 1 বছরের সুদ 1300 টাকা। এবার সুদের হার বের করতে হবে। তো সুদের হার বের করতে গেলে আমাদের হচ্ছে আসল লাগবে। তো আসল কিভাবে বের করব, 1 বছরের সুদ থেকে আমরা হয় 5 বছরের সুদ 4 বছরের সুদ, না হলে 5 বছরের সুদ বের করে নেব। তো আমি হচ্ছে 4 বছরের সুদটাই বের করছি। তাহলে 4 বছরের জন্য সুদ কত হবে, 4 বছরের জন্য সুদ আমি সংক্ষেপে লিখলাম। 4 বছরের জন্য সুদ কত হবে, একে যদি 1350 হয়, 4 বছরের বেশি হবে, তাহলে কত হবে 1350 গুণ হচ্ছে 4। তাহলে এটা গুণ করলে 0, 5 20, 5 4 5 20, হাতে 2, 4 তেরং 52, 52 53 54, তাহলে 5400 টাকা। তাহলে কত হলো, 4 বছরের সুদ 5400 টাকা হলো। এবার আসল কত হবে, তাহলে আসলটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করব, 4 বছরের সুদাসল থেকে এই টাকাটা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের আসল কত হবে, পি এর মান কত হবে, 12,900 থেকে 5,400 টাকা বাদ যাবে। তাহলে এটা 0, এটা হচ্ছে 5, হাতে থাকলো না, তাহলে 7, তাহলে 7,500 টাকা হচ্ছে আসল। পরীক্ষায় অনেক সময় আসল জিজ্ঞাসা করলে এই পর্যন্তই হবে। এবার এখানে সুদের হার বের করতে হবে। তো সুদের হার কিভাবে বের করব, তো সুদের হার বের করতে গেলে আমাদের
যে আমাদের পরিচিত সূত্র, সেই সূত্রটা ইউজ করতে হবে। বের করার জন্য আই ইকুয়াল টু টি বাই 100। আর আমাদের বের করতে হবে আয়ের মান কত ছিল, আয়ের মান ছিল 5400। আর এখানে পি মানে কত 7500। আর আমরা বের করতে চাই টি হচ্ছে 4 বছর ছিল, নিচে 100। তো দুটো জিরো কাটা গেল। এবার তাহলে 75 আর এদিকে এটা থাকলো। এবার কাটাকাটি করতে লাগবে আমাদের। কত দিয়ে কাটবো, প্রথমে হচ্ছে 4 দিয়ে কাটি। 4 দিয়ে কাটলে কত হবে, 4 দিয়ে কাটলে 13, 52। আর হচ্ছে 2 20, তার মানে 4 5 20, এটা হলো। এবার হচ্ছে আমাদের এখানে 75 রয়েছে, তাহলে এবার কত দিয়ে কাটবো, 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে 5 15 75। 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণ 10, আর হচ্ছে 35, 5 সাথে 35, 0। এবার হচ্ছে 15 রয়েছে, 15 দিয়ে একবারে কাটি। 15 দিয়ে কাটলে কত যাবে, একবার গেল। আর এক্ষেত্রে একবার গেল। আর হচ্ছে থাকলো আমাদের 210। আচ্ছা, 15 দিয়ে কাটলে 15, আর থাকলো 10 12, মানে 120। তার মানে 120, তাহলে হচ্ছে 8 বার যাবে। তাহলে এক্ষেত্রে আর এর মান কত হলো, আর ইকুয়াল টু হচ্ছে 18%। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে অপশান বি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। তো কোশ্চেনটা একটু লেন্দি ছিল, ক্যালকুলেটিভ ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের জন্য আমি এরকম আরেকটি কোশ্চেন হোমওয়ার্ক হিসেবে রেখেছি। তো এটা তোমরা উত্তর কমেন্ট সেকশানে জানাবা। তো ভিডিওটি যদি ভালো লাগে, পরীক্ষার উপযোগী মনে হয়, তো ভিডিওটিতে লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। এটা তোমাদের কাছে আমার একটি আন্তরিক অনুরোধ। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় তা শেখার জন্য। ধন্যবাদ।